Hello and welcome to Haldar E-Academy online platform. So today in this class I'm going to start the translation class. So translation will be from English to Bengali. এটা হচ্ছে translation class, এখানে আমরা English to Bengali translation শিখবো। ওকে, তো ক্লাসে যাওয়ার আগে মানে ডাইরেক্ট টেক্সট স্টার্ট করার আগে তোমাদের অনেক পয়েন্টস বুঝতে হবে যেগুলো আমি এখানে ডিসকাস করব। তারপরেই আমরা ডাইরেক্ট ট্রান্সলেশনে চলে যাব। So now let's discuss those points. দেখো এখানে কি লেখা আছে, ফার্স্টে ট্রান্সলেশন ইজ দ্যাট উইচ ট্রান্সফর্মস এভরিথিং সো দ্যাট নাথিং চেঞ্জেস। কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। গুন্টার গ্রাস এখানে দেখো কথাটা এখানে বলা হয়েছে যে ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন হচ্ছে যেটা আমাদেরকে সব কিছু ট্রান্সফর্ম করবে, চেঞ্জ করবে, ট্রান্সফর্ম করবে। ট্রান্সফর্ম মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় উত্তীর্ণ হওয়া, ঠিক আছে? এখানে উত্তীর্ণ অবতীর্ণ আমি ওই বিপরীত শব্দে আসছি না, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পরিবর্তন হওয়া। কিন্তু এই পরিবর্তন মানে এটা না যে সেটা সম্পূর্ণরূপে আমরা সেটাকে পুরোপুরি চেঞ্জ করছি, সেটা কিন্তু নয়। ট্রান্সফরমেশন হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় কি করে ধীরে ধীরে একটা রূপের পরিবর্তন হচ্ছে এবং সেখানে মূল কথাটি এক থাকছে, মূল কথার পরিবর্তন হচ্ছে না। যেমন ধরো একটা এজ থেকে অন্য এজ, যে আমাদের সাহিত্যে যে এজ ডিফারেন্সগুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন সময়কার যে ঘটনাবলীগুলো থাকে, সেটা যেমন ট্রান্সফরমেশন যখন হয় তখন একটা থেকে অন্যতে যাওয়ার একটা পথ, না তো কি আমার সম্পূর্ণরূপে কোনো একটা কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু নয়। সেই কথাটা এখানে বলতে চেয়েছে যে আমাকে কিন্তু মূল ভাব পরিবর্তন করলে হবে না, আমাকে শুধু ল্যাঙ্গুয়েজটার ডিফারেন্স রাখতে হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স রাখতে গিয়ে আমাকে এটা মনে রাখতে হবে যে আমার নিজের ভাষাতে আমি যখন শুনছি ইংলিশটা ইংলিশ মতো শুনতে লাগছে, আমি যখন বাংলায় ট্রান্সলেট করব সেটা যেন বাংলা ভাষার মতো শুনতে লাগে, ইংলিশ থেকে ট্রান্সলেশনের মতো যেন শুনতে না লাগে। আমি যেন পড়তে গিয়ে এটা না বুঝি যেটা একটা কোনো ভাষা থেকে ট্রান্সলেট করা হয়েছে তাই এরকম আধখাপ ছাড়া শুনতে লাগছে, সেটা যেন না হয়। আমার যেন সেটা রূপ প্রদানটা যেন সুন্দর থাকে। ওকে, দেখা যাক এখানে কি বলছে। অনুবাদ বা ভাষান্তর মূলত একটি শিল্প। এই শিল্পকে বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে ভাষা কি। তো ভাষা কাকে বলে, তারপর তো অনুবাদ। ভাষা হলো অর্থযুক্ত শব্দে মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম, যা সৃষ্টি না হলে পৃথিবীটা হয়তো আজও আদিম থেকে যেত। তো কি বলতো, আমাদের সঙ্গে অ্যানিমালসের ডিফারেন্স কি, যে আমরা আমাদের বিভিন্ন মনের ভাব, চারিদিকে সমাজের জটিলতা কুটিলতা থেকে শুরু করে সমস্ত রকম আমাদের যে হাজারো ইমোশনস কাজ করছে, হাজারো কথা আমাদের মনের ভিতরে আছে, সেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি, না তো কি জন্তু জানোয়ারদের মতো মুখের আওয়াজে প্রকাশ করি। তা না হলে এটা পৃথিবীটা আজও আদিম থেকে যেত। কেননা ভাষা আমাদের ভাবনার বিস্তৃতিতে সবচেয়ে মূল্যবান অবদান রেখেছে। ভাষা আছে বলেই আজ আমরা ভাবতে পারছি, ভাবনার প্রকাশ ঘটাতে পারছি বা বাস্তব রূপ দিতে পারছি। হ্যাঁ, আজকে আমাদের ইমোশনে আমরা আজকে দেখো বাঙালি, তো আমরা বাংলাতেই চিন্তা ভাবনা করব। হ্যাঁ, ইংলিশেও আমরা চিন্তা ভাবনা করতে পারি, বাট আমাদের মূল থেকে গেছে বাংলাতে। আমরা বাংলা জেনেছি, ইংরাজিটাকে প্রথমে বাংলার মতো করে জেনেছি, পরে আমরা ইংলিশটাকে ইংলিশের মতো করেই শুনতে বুঝতে পারছি। যে কোনো ভাষার ক্ষেত্রে এটা এক। হিন্দি বলো, ওড়িয়া বলো, তামিল বলো, তেলেগু বলো, আমরা এগুলোকে সেইভাবেই করে থাকি। প্রথমে আমাদের মাতৃভাষা আসে, যে ভাষা থেকে আমরা জন্মে শুনে শুনে বড় হয়েছি, অভ্যস্ত হয়েছি, পরে সেই ভাষায় আমরা অন্য ভাষাকে বুঝতে শিখি, পরে সেই ভাষা দখল হয়ে গেলে আমরা সেই ভাষাতেও কন্টিনিউ করতে পারি, সেমভাবে মাতৃভাষার মতনই করতে পারি। এইবার ভাষা হচ্ছে একটা শ্রুতি মধুর রূপ, আমাদের ভাবনার, আমাদের চিন্তা ভাবনার একটা শ্রুতি মধুর রূপ। হ্যাঁ, শুনতে ভালো লাগে, আমরা সেইভাবে কথা বলি। তা পৃথিবীর যে কোনো জনজাতির যে কোনো ভাষাই হোক না কেন, সেটাই তাদের কাছে শ্রুতি মধুর। এখন বিষয়টা হলো, পৃথিবীর প্রতিটি ভাষার নিজস্ব অন্তর্লীন সুর আছে। ভাষার রূপান্তরকে সেই অন্তর্লীন সুর বজায় রেখেই মূর্তিদান করতে হয়। মূর্তিদানই হলো শিল্প। এই শিল্প ব্যাপারটা শুনতে যতটা ভালো লাগছে ঠিক ততটাও সহজ নয়। উদাহরণস্বরূপ, উপরিধৃত গুন্টার গ্রাসের বক্তব্যটি খেয়াল করলেই দেখা যায় সব কিছুই পরিবর্তিত হয়েও কোনো কিছুই যেন পরিবর্তিত হলো না, এমন একটি শিল্প হলো এই ভাষান্তর বা অনুবাদ। দেখো, এইটাই হচ্ছে কথা, যে
এই যে নিজস্ব অন্তর্লীন সুর আছে বলেছে না, যে এই ভাষার এই রূপান্তর, সেই সুর বজায় রেখেই তাকে মূর্তি দান করাই হচ্ছে শিল্প। মানে ব্যাপারটা দেখো, প্রত্যেকটারই একটা নিজস্ব কাঠামো আছে। যেমন একটা মাটির প্রতিমার একটা নিজস্ব কাঠামো থাকে, দেখবে প্রতিমা বিসর্জনের পর জল থেকে কাঠামোটাকে তোলা হয়, সেই কাঠামোর ওপরই মাটি দিয়ে ছাঁচ তৈরি করা মূর্তিটাকে বসানো হয়। একটা ছাঁচ থাকে যেখানে মূর্তি তৈরি হয়। তা যদি পার্টিকুলার ছাঁচ না পায় তাহলে পার্টিকুলার মূর্তি কিন্তু তৈরি হবে না। সেই মা দুর্গার সেম মুড কিন্তু প্রত্যেক বছর রিপিট হবে না, এক একটা বছর এক এক রকম হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তো সেইটাকেই বলা হচ্ছে শিল্প। সেরকমই তুমি যখন একটা ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করবে, তার মূল কাঠামোটাকে এক রাখতে হবে এবং যাতে সেটা সুন্দর লাগে দেখতে সেটাও করতে হবে। কিন্তু দেখো, সব কিছুই তো চেঞ্জ হলো। একটা কাঠামোর মধ্যে মাটি ফেলা হলো, নতুন মাটি, নতুন রং, নতুন শিল্পী, বা শিল্পী একটু পরিবর্তন হলো না, শিল্পী একই থাকলো, কিন্তু নতুনভাবে সে রং করছে, ছবি আঁকছে প্রত্যেক বছর, কিন্তু মূল ভাবনাটা তো সে একই থাকছে। সেইটাই এবার বলছে যে এটা অতটাও সহজ নয়, সেটাও আমরা জানি যেটা সহজ নয়, কিন্তু যদি আমরা কিছু পয়েন্টস মনে রাখি, শুধু কয়েকটি বিষয় মাথায় রাখলি অনুবাদটা সার্থক হয়ে ওঠে। যেমন যে শিল্পী মূর্তি তৈরি করছে, তো সেই শিল্পীও যেমন কিছু নিয়ম মেনে চলছে, তবে সেই মূর্তি সুন্দরভাবে তৈরি হচ্ছে, একইভাবে তৈরি হচ্ছে, সেই রকম নিয়ম আমাদেরকেও মাথায় রাখতে হবে। কি বলেছে? মূল ভাষায় প্রদত্ত অনুচ্ছেদটি বারবার পড়ে দেখতে হবে কি বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে অনুচ্ছেদটিতে। একবার পড়লে কিন্তু অনুবাদ হয় না, বারবার পড়ে দেখতে হবে যে কি বলতে চেয়েছে, আমার মূল ভাবটা কি। অনুচ্ছেদটি অর্থ ও ভাবের চলন খুব ভালোভাবে অনুসরণ করতে হবে। আগে কি বলেছে, কি রকম ভাবে বলেছে, সেইটা আমাকে দেখতে হবে। একটা উদাহরণ দিই, তুমি আসবে না তো তাহলে আমার সঙ্গে, এই কথাটা আমরা বাংলায় কখন বলছি? জোর দিয়ে বলছি না তো, কি আমরা ইংলিশের মতো বলছি তুমি আসবে না তো আমার সঙ্গে, ইউ ওন্ট কাম উইথ মি, এটা কিন্তু বলছি না। আমরা কি বলছি? ওন্ট ইউ কাম উইথ মি, এই জিনিসটা বলছি। হ্যাঁ, তোমাদেরকে এই ভাবনাটা বুঝতে হবে যে কি ভাবে বলেছে, শুধু আক্ষরিক অর্থ দেখলে চলবে না, তার ভাবনাটাকেও বুঝতে হবে। অনুবাদের সময়ে মূল ভাষার শব্দ ধরে অনুবাদ করা চলবে না। ওই যে যেটা বলছিলাম, তাহলে বোঝাই যাবে যেটা ট্রান্সলেশন করা হয়েছে, এটা নিজস্ব বাংলা ভাষা নয়। কারণ বাক্য ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে চেনা শব্দের অর্থও বিভিন্ন হতে পারে। এটাই বলছিলাম যে একটা কথা শুনলে হয়তো আমার মনে হচ্ছে যে এটার মানে তো এটাই, বাট সেটা নয়। কারণ আমরা জানি বাংলাতেও একই অর্থের বিভিন্ন বিভিন্ন শব্দ বা বিভিন্ন বিভিন্ন ভাবের প্রকাশ হতে পারে বিভিন্ন বিভিন্ন কনটেক্সটে। যেটা একটা কথা আমার একটা সময় শুনলে মনে হবে সেটা আমাকে বেশ মজা করে বলেছে, অন্য সময় শুনলে মনে হবে সেটা আমাকে বিদ্রূপাত্মক বলেছে। কোনো একটা কথা একবার শুনলে মনে হবে যে সেটার মানেটা বোধহয় এটা বোঝাতে চেয়েছি। যেমন সিট, কথা মানে আমি কানে শুনে বলছি, আবার সিট মানে বসা হতে পারে, সিট মানে আসন হতে পারে। তো তোমাকে সেটা শুনতে হবে, শুনে এখানে তো আমরা পড়ে, এখানে আমরা স্পেলিং দেখতে পাবো, এখানে আমরা পড়ে বুঝতে হবে যে সেটা ঠিক কী পরিপ্রেক্ষিতে, কোন ইমোশন দ্বারা চালিত হয়ে, কোন ভাবে সেটা বলতে চাওয়া হয়েছে, তবে অনুবাদ হবে। দেখো একটা এক্সাম্পল দিয়েছে এখানে, অর্থাৎ আক্ষরিক অনুবাদ থেকে সাবধান থাকতে হবে। যা আছে ঝেড়ে সেটা ইংলিশে ট্রান্সলেট করে দিলাম বা বাংলায় ট্রান্সলেট করে দিলাম, এটাতে কিন্তু হবে না। আমাকে মূল ভাবটা বুঝতে হবে। যেমন হি ওয়ান্টস টু গো ফর সুইট, এটা কখনোই মানে নয় যে সে মিষ্টির জন্য যেতে চায়, এটা খুব বোকা দেখাবে। বরং করতে হবে সে মিষ্টি খেতে ভালোবাসে বা মিষ্টি খেতে চায়। ঠিক আছে, এই জিনিসটা। নেক্সট, অনুবাদের ভাষা হবে সহজবোধ্য ও সুপাঠ্য। অবাঞ্ছিত জটিল শব্দ বা বাক্যের প্রয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। সহজভাবে যাতে মানুষ বুঝতে পারে সেইভাবে অনুবাদ করতে হয়, না তো কি ব্যাপারটাকে আরো ঘুরিয়ে ঘুরিয়ে যাতে মানুষ বুঝতেই না পারে, একটা অনুবাদ করলে যেন সেটাকে বোঝানোর জন্য লোক চায়, তেমনি যেন না হয়। জটিল বাক্য বা শব্দ প্রয়োগের তো কোনো দরকার নেই। ভাষা তো মনের ভাব প্রকাশ করছে, এখানে তো তুমি সাহিত্য রচনা করছো না,
যে তোমাকে সেই রকম ভাষা প্রয়োগ করতে হবে। এখানে তুমি মনের ভাব প্রকাশ করছো, তুমি একটা ভাষা থেকে অন্য ভাষায় তুমি ট্রান্সলেট করে সেই ভাষাটা মানুষকে বোঝাতে চাইছো। জটিল শব্দ প্রয়োগের তো কোনো দরকার নেই। অনুবাদের সময় মূল ভাষার বিভিন্ন নাউন সম্বন্ধে সতর্ক থাকতে হবে। যেমন লিভিংস্টোন হচ্ছে ব্যক্তির নাম, জীবন্ত পাথর কিন্তু নয়। লিভিংস্টোন আমরা জানি তিনি এক্সপ্লোরার ছিলেন। তো লিভিংস্টোন মানে জীবন্ত প্রস্তর, জীবন্ত প্রস্তর। এই কথাটা যদি আমি এখন ইংলিশে লিখি যে লিভিংস্টোন, তা তো নয় সেই জিনিসটা, তো কারোর নাম। তো এই যে নাউন, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন আরো কিছু ভাষা রয়েছে যেগুলো দেখবে তোমার কাছাকাছি তোমার অন্য ভাষা শুনতে লাগে। যেমন হচ্ছে অ্যাটেন্ড। অ্যাটেন্ডটাকে আমি এখন যদি বলি যে ওটা হবে নাউন ফর্ম হবে অ্যাটেনশন, অ্যাটেন্ডেন্স, তিনটেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো আমাকে কিন্তু সেইটা মাথায় রাখতে হবে যে অ্যাটেন্ড রয়েছে, আমাকে কি রয়েছে দেখতে হবে। একটা রয়েছে অ্যাটেন্ড, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা, অ্যাটেন্ড। আমি নাউন ফর্ম এখন অ্যাটেনশন করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স করে দিচ্ছি, সে বিভিন্ন বিভিন্ন জায়গাতে, সেরকম তো আমায় করলে হবে না। নেক্সট কি বলছে, অনুবাদের সময় বিশেষ করে ইংরেজি ভাষা যদি মূল ভাষা হয় তাহলে ইংরেজি ভাষার ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম সম্পর্কেও সচেতন থাকতে হবে। এটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যদি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছি, বাংলা থেকেও ইংরেজিতে অনুবাদ করার সময় সেম জিনিস হয়, সেখানেও ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে বাগধারা, প্রভার্ব। সেইগুলোর কিন্তু ট্রান্সলেশন করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা জানি যে ফ্রেজাল ভার্বের মানেটা এক ধরনের হচ্ছে, অনেক সময় সেই মানেটা কিন্তু মিলছে না। যেমন গেট ইন, গেট আউট, গেট আপ, গেট অফ, অনেক রকম মানে হতে পারে। সেটের প্রচুর ভাগ আছে, সেট আপ, সেট ইন, তারপর হচ্ছে সেট অফ। হ্যাঁ, এরকম কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, তো প্রত্যেকটা ভাগে কিন্তু আলাদা মিনিং। তো সেইটা কিন্তু আমি যদি না জানি সেই ফ্রেজাল ভার্বটার মিনিংটা, তাহলে আমি উল্টোপাল্টা লিখে দেবো। তেমনি অনেক ফ্রেজ রয়েছে। ফ্রেজ মানে কি হয়েছে বললাম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যেটা থাকে সেটাও রয়েছে। যেমন হচ্ছে যে আ পিস অফ কেক। হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি একটা ইডিয়ম বা ফ্রেজের, আ পিস অফ কেক। এটা মানে হচ্ছে ভীষণ একটা ইজি ব্যাপার। তো সেটা আমি না জানলে আ পিস অফ কেক মানে কেকের এক টুকরো লিখে দেবো, গেল সেখানেই আমার হয়ে। বাগধারাতে রয়েছে যেমন গেও যোগী ভিক পায় না, বাংলাতে রয়েছে। ইংলিশে কি রয়েছে সেরকমই আলাদা আমি বলছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের বাগধারা রয়েছে, যেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বাংলা ইংলিশে ট্রান্সলেট করার সময় কিন্তু দেবো একেবারে ভুল করে। সেগুলোকে মাথায় রাখতে, এরকম প্রচুর ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস রয়েছে। আমাদের একটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে বাংলা থেকে ইংরাজি হোক কি ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন হোক, ব্যাপারটা হচ্ছে আমি যদি দুটো ভাষায় সমান করে না জানি তাহলে কিন্তু আমার ট্রান্সলেশন হবে না। আমাকে বাংলাটাও কিন্তু পড়ে আমাকে মানেটা বুঝতে হবে যে কি বলেছে, তবেই আমি গিয়ে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তো আমাকে কিন্তু দুটো ভাষার সম্বন্ধে দখল রাখতে হবে, তাহলে তোমরা নিজেরাই এইটা একবার পড়ে দেখবে। এখানে হয়তো তোমরা অনেক কিছুই বুঝতে পারতে না যদি আমি তোমাদেরকে না বলতাম, এই কথাগুলো হয়তো অনেক সময় বুঝতে পারতে না। তো সেক্ষেত্রে মুশকিল হয়ে যাবে, আমরা ঠিকমতো ট্রান্সলেট করতে পারবো না। তো আগে বাংলাটাকে বুঝতে হবে, যদি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট থাকে, তারপরে কিন্তু আমার ট্রান্সলেশনটা হবে। ঠিক আছে, আর কি পয়েন্টস বলেছে দেখো। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার সময় আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো ক্রিয়াপদের অবস্থান। ইংরেজিতে ক্রিয়াপদের কর্ম আগে হয়, বাংলায় পরে। এটা তো ভীষণ কমন পয়েন্ট একটা, সেটা তো আমরা জানি যে আজকে শুধু ক্রিয়াপদের অবস্থান নয়, ভার্ব মানে শুধু ভার্ব নয়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেগুলো আমরা ইংলিশে কি করে গঠন করবো সেটা আমাদের জানতেই হবে। সেটা তো মানে আমরা তো ইংলিশ সেন্টেন্স শেখার সঙ্গে সঙ্গে সেটা জানি যে আমাদের ইংলিশে কীভাবে আমরা সেটাকে বসাবো। হ্যাঁ, বাংলাতে যেরকম সময় ক্রিয়াপদ বসে, ইংরেজিতে সেই সময়টাতে তো ভার্ব বসে না, ভার্বের আগে পিছু থাকে, যে তোমার প্রোনাউনের পরে বসছে,
হ্যাঁ, তারপরে তোমার রয়েছে যে মেন ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, সেগুলো তো আমরা মানে জানতেই হবে আমাদের প্রয়োগগুলো, নাহলে তো হবে না। নেক্সট কি রয়েছে, অনুবাদের সুবিধার্থে মূল ভাষার বাক্যকে ভেঙে নেওয়া বা দুই বা ততোধিক বাক্য জুড়ে নেওয়া যেতে পারে। দেখো এই কথাটা কি বলেছে, কোনো সময় অনুবাদ করতে গেলে তখন দেখলে যে একটা সেন্টেন্স ভীষণ বড়ভাবে লেখা রয়েছে বাংলাতে, তোমরা যখন ইংলিশটা করছো তখন সেই বাক্যটাকে তোমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারো, কিংবা দেখা গেল যে অনেকগুলো ট্রান্সলেট মানে বাংলাতে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাটা কাটা বাক্য রয়েছে, তুমি যখন ইংলিশে ট্রান্সলেট করলে তোমার মনে হলো যে যদি এটাকে আমরা জোড়া লাগিয়ে করি, দুই বা ততোধিক বাক্যকে এখানে সেন্টেন্সে এনে করি, তাহলে সেই জিনিসটা বোধহয় বেটার হচ্ছে, তো সেগুলো করা যেতে পারে। নিজের স্বাধীনতা আছে, যে আমাকে ওখানে বাংলায় পূর্ণচ্ছেদ দিয়েছে বলে আমাকে ইংলিশে ওখানেই ফুল স্টপ দিতে হবে তার মানে নেই। আমাকে ভাষার অনুবাদটা মূল ভাবনাকে এক রেখে শ্রুতি কটু মানে কানে শুনতে বিচ্ছিরি না লাগে এরকম ভাবেই আমাকে অনুবাদ করতে হবে। ওকে, তারপর কি বলছে, অনুবাদের সুবিধার্থে মূল বক্তব্য ঠিক রেখে বাচ্য উক্তি বাক্য পরিবর্তন করা যেতে পারে। ওটাই বলছিলাম যে মূল বক্তব্যটাকে ঠিক রাখবে, তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন যে উক্তিগুলো করা হচ্ছে, ধরো কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলো তোমরা সব চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তোমাকে কোটেশনই মেনটেন করতে হলো, কিন্তু তুমি কোটেশনটা যেভাবে ওরা বলেছে, ওই যে বলছি ওন্ট ইউ কাম উইথ মি, তুমি কি আমার সঙ্গে আসবে না, তো তোমাকে যেভাবে চেঞ্জ করতে হচ্ছে সেইভাবে তোমাকে চেঞ্জ করে নিতে হবে সেন্টেন্সটাকে। বা তুমি তো আমার সঙ্গে আসবে না, আসবে নাকি বা যাবে নাকি, ইউ ওন্ট কাম উইথ মি উইল ইউ। হ্যাঁ, এই যে কোশ্চেন ট্যাগ লাগাতে হচ্ছে, এই ধরনের জিনিসগুলো মেনটেন করতে হবে। নেক্সট কি বলছে, সমগ্র অনুবাদে ভাষার মিশ্রণ যেন না হয়, অর্থাৎ কখনো চলিত কখনো সাধু ভাষার প্রয়োগ এমন না হয়। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করলে আমরা চলিত ভাষায় লিখছি তো চলিত ভাষায় লিখতে হবে, একবার লিখছি আমি যাব, একবার লিখছি আমি খাইবো, হ্যাঁ একবার সে গেছিল, একবার সে আসিবে, সেরকম করলে তো হবে না, আমাকে তো কনসিস্টেন্সি রাখতে হবে। লাস্ট পয়েন্ট কি বলছে, প্রতিটি ভাষার কিছু লোন ওয়ার্ডস থাকে যা পরবর্তীতে ওই ভাষারই অংশ হয়ে ওঠে। সতর্ক থাকতে হবে, বিশেষ করে ইংরাজি থেকে বাংলায় রূপান্তরের সময় যেন সেই লোন ওয়ার্ডসগুলো শুদ্ধ অনুবাদ করে ফেলে, অনুবাদের ভাষাকে শ্রুতিকটু না করে ফেলি। ডাক বাংলো, এক্সাম্পল ডাক বাংলো। ডাক বাংলো ইংরাজি বাংলা আমরা একই বলে থাকি, চেঞ্জ করব না, এগুলো শুনতে খুব খারাপ লাগে, এইগুলো ইংরাজি বাংলা আমরা এক বলে থাকি। আর কি রয়েছে, ব্ল্যাকমেল, কালো চিঠি, করব না, শুনতে খারাপ লাগে। ব্ল্যাকমেল, সরি, ব্ল্যাকমেলকে কি আমি কালো চিঠি করব, তা তো করব না। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেটা বাংলা ইংরাজি এখন একই শোনা হয়ে গেছে এবং বাংলাটা কেউ জানেই না, সেখানে কিন্তু সেই প্রয়োগটা করব না। যেমন দেখবে টেলিফোন, হ্যাঁ টেলিফোনকে প্রবাবলি বলা হয় দূরভাষ, আমরা টেলিফোনই জানি, ইভেন আমরা বাংলাতেও টেলিফোন টয়েকা লয় হস্যি ফয়কা দন্তের নয় লিখি। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে আমার যেন সেটা গুলিয়ে না যায়। ওকে, তো এটা হচ্ছে ট্রান্সলেশন। এরপরে তোমাদের রয়েছে মেন ট্রান্সলেশন, এখানে করতে হবে। এর সঙ্গে আমি কয়েকটা কথা বলে দিই যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, মানে মোর ওভার বলি, সেটা হচ্ছে শুধুমাত্র আমি ডাইরেক্ট ট্রান্সলেশন করে দিচ্ছি তা নয়, আক্ষরিক অর্থের সঙ্গে সঙ্গে আমাকে কি ভাবনা কি কনটেক্সটে বলছি সেটা আমাদের মাথায় রাখতে হবে, গ্রামার ঠিক রাখতে হবে, ফ্রেজ ইডিয়াম ফ্রেজাল ভার্ব যদি আমরা না জানি আমরা ভুলভাল ট্রান্সলেট করব সেটা রাখতে হবে, ঠিক রাখতে হবে। সেন্টেন্সে আমাদের সেন্টেন্স বাংলা সেন্টেন্সে কাঠামো ইংলিশ সেন্টেন্সে কাঠামো আলাদা হয়, সেটা মাথায় রাখতে হবে। কমপ্লেক্স কম্পাউন্ড মানে ওই যে জটিল যৌগিক সিম্পল যে সেন্টেন্সগুলো, সেগুলো আমরা কখন কিভাবে প্রয়োগ করব ট্রান্সলেশনের সময়, সেটাকে আমার মূল ভাবনাকে অপরিবর্তিত রেখে সেটা আমাকে পরিবর্তন করতে হবে। শুধু মাথায় রাখবে যেন আমাদের হ্যাপাজার্ড না হয়ে যায়, সিকোয়েন্স যেন বজায় থাকে, ঠিক আছে? আমার মনে হলো যে বাংলাতে আমি এটা পড়ছি, এখানে লাস্টের লাইনটা আমি ইংলিশে ট্রান্সলেট করার সময় প্রথমে দিয়ে দেবো বা মাঝে দিয়ে দেবো,
সিকোয়েন্স চেঞ্জ করবে না, সিকোয়েন্স যেভাবে যেভাবে বলা আছে সেভাবে সিকোয়েন্সিয়ালি যাবে। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল হচ্ছে ট্রান্সলেশন। এরপরে যখন আমি ট্রান্সলেশন বোঝাবো তোমাদেরকে তখন আরো ভালো করে বুঝতে পারবে, কারণ যখন একটা ট্রান্সলেট করবো একটা টেক্সটকে তখন আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, so this is it for today. Meet you in my next class. Till then, stay with Haldari Academy. Have a nice day.